আজকে আমরা জেনে নিই ভারতের শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশনাল পলিসি NEP 2020 সম্পর্কে। তার কারণ কি, এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন বিভিন্ন এক্সাম যেমন সি গ্রুপ, ডি গ্রুপ, প্রাইমারি, আপার প্রাইমারি এবং কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেন আসে। আশা করছি আপনারা এই টোটাল ভিডিওটা যদি দেখেন তাহলে বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই উত্তর কিন্তু আপনারা অবশ্যই পারবেন। চলুন আমরা বিষয়টা পুরো ধাপে ধাপে কিন্তু আলোচনা করব। চলুন তাহলে প্রথম স্টেপ ওয়ানে আমরা কি দেখে নেব যে ভারতের টোটাল কটা শিক্ষানীতি আছে সে সম্পর্কে জেনে নেব। না, ভারতের টোটাল 3টে শিক্ষানীতি আছে। ভারতের প্রথম যে শিক্ষানীতি সেটা হয়েছিল 1968 সালে, ঠিক আছে। সেই শিক্ষানীতির নামটি ছিল NPE, ফুল ফর্ম কি, ন্যাশনাল পলিসি অন এডুকেশন। ওকে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, ঠিক আছে। এবং সেই সময় শিক্ষা মন্ত্রকের নাম কি ছিল? না, শিক্ষা মন্ত্রকের নাম ছিল MOE, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন। এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। MOE এর ফুল ফর্ম কি, NPE ফুল ফর্ম কি, কত সালে হয়েছিল, সেই সময় প্রধানমন্ত্রী কে ছিল। ওকে, চলুন এরপরে আমাদের দ্বিতীয় শিক্ষানীতি কখন আসে? 1986 সালে। এই দুটোকে উল্টি দিন, 68 ছিল, এটাকে 8 আর 6টাকে উল্টি দিলে কিন্তু আমরা পেয়ে যাবো 1986। মনে রাখা খুব সহজ। সেই সময় শিক্ষানীতির নাম কি ছিল? সেম নাম ছিল NPE, অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন। সেই সময় কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে ছিল? না, আমাদের প্রধানমন্ত্রী ছিল কিন্তু রাজীব গান্ধী। কিন্তু রাজীব গান্ধী কি করেছিল? রাজীব গান্ধী কিন্তু এই শিক্ষা মন্ত্রকের যে নাম ছিল MOE, এটার নামটাকে চেঞ্জ করে দিয়েছিল। চেঞ্জ করে কি করেছিল? MHRD, অর্থাৎ মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট। ওকে, এরপরে আমাদের কিন্তু 34 বছর পর আমাদের আসে তৃতীয় শিক্ষানীতি, ঠিক আছে, 2020 সালে। 2020 সালের নাম কি? নামটাও কিন্তু এখন চেঞ্জ করে দিচ্ছে। আগে ছিল NPE ছিল, এই ইটাকে আগে চলে আসুন, পিটাকে পরে নিয়ে চলে আসুন, NEP, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি। এই সময় প্রধানমন্ত্রী কে আছেন? নরেন্দ্র মোদী আছেন, ঠিক আছে। এবং এই সময় শিক্ষা মন্ত্রকের নামও কিন্তু চেঞ্জ করা হয়েছিল, চেঞ্জ করা হয়। MHRD ছিল, এটাকে চেঞ্জ করে আগে যে নাম ছিল MOE, অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন, বর্তমানে কিন্তু নামকরণ করা হয়েছে। আশা করছি এখান থেকে আপনারা 3টে শিক্ষানীতি সম্পর্কে বুঝে গেলেন। এবার এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই প্রথম এবং দ্বিতীয় শিক্ষানীতির মাঝখানে কিন্তু দুটো কমিটি গঠন করা হয়েছিল। 1990 সালে রামামূর্তি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির কাজ কি ছিল? এই যে NPE 1986, এটাকে পুনর্বিবেচনা করা। এবং 1992 সালে কিন্তু আরেকটা কমিটি গঠন করা হয়, নাম হচ্ছে জনার্দন রেড্ডি কমিটি। তার কাজ কি ছিল? না, তার কাজ ছিল NPE 1986 পর্যালোচনা করা এবং বাস্তবায়নের রূপরেখা তৈরি করা। বুঝতে পেরেছেন? এবার চলুন আমরা স্টেপ 2 এ দেখে নেব বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে কমিটি ছিল সেই কমিটি সম্পর্কিত তথ্য জেনে নেব। তার কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন কিন্তু পরীক্ষায় পড়ে। প্রথম কি দেখে নেব, কমিটির নাম কি? না, কমিটির নাম হচ্ছে ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটি। মনে রাখবেন, ডক্টর কে কস্তুরীরঙ্গন কমিটি। ওকে, কমিটি গঠন কখন করা হয়? তো ফরমেশন কখন করা হয়? না, গঠন করা হয়েছিল 2017 সালের জুন মাসে। ওকে, গঠন করে সংস্থার নাম কি? গঠন করে সংস্থার নাম হচ্ছে শিক্ষা মন্ত্রক, অর্থাৎ MHRD, তৎকালীন শিক্ষা মন্ত্রক, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট। চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন ডক্টর কে কস্তুরীরঙ্গন। এবার চলুন, ডক্টর কে কস্তুরীরঙ্গন কে ছিলেন? না, প্রাক্তন ইসরোর প্রধান ছিলেন। ইসরো ফুল ফর্ম আমরা সবাই জানি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 15 আগস্ট 1969 সালে কিন্তু এটা গঠিত হয়। ইসরোর মেন কাজ কি? মহাকাশ সংক্রান্ত কিন্তু গবেষণা করা ভারতের। ওকে, এবার চলুন, এবার রিপোর্ট জমা পড়ে কখন? না, রিপোর্ট খসড়া রিপোর্ট অর্থাৎ ড্রাফট জমা পড়েছিল 31 মে 2019 সালে। ওকে, এবার চলুন আমরা দেখে নেব চূড়ান্ত অনুমোদন কখন হয়েছিল। না, NEP 2020 অনুমোদিত হয়েছিল 29 জুলাই 2020 সালে। আচ্ছা, অনুমোদন কে করেছিল? না, অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা, অর্থাৎ ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু এটাকে অনুমোদন করে। তাহলে আমরা যদি দেখি 2017 সালে জুন মাসে কি হলো? গঠন করা হলো কমিটি। আচ্ছা, 31 মে 2019 সালে কি হলো? ড্রাফট তৈরি করা হলো এবং সেটাকে কখন অ্যাপ্লাই করা হলো? 29 জুলাই 2020। এই হিসেবে ধরলে কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে 34 বছর পর আমাদের কিন্তু আবার নতুন আমরা শিক্ষানীতি পেলাম। আমাদের স্কুলে পড়াশোনার সময়কাল, আগে আমাদের স্কুলে 10+2 অর্থাৎ মোট 10 বছর প্লাস 2, টোটাল আমাদেরকে 12 বছর পড়াশোনা কিন্তু করতে হতো। ওকে, পড়াশোনা শুরুর বছর কি 6 বছর বয়সে কিন্তু আমরা পড়াশোনা শুরু করতাম। এরপর প্রথম যে 10 বছর আমরা কোন কোন ক্লাস পড়তাম? না, ক্লাস 1 থেকে
10 পর্যন্ত প্রথম 10 বছর কিন্তু আমরা পড়ে ফেলতাম। শেষ যে 2 বছর সেখানে কিন্তু আমরা পড়তাম ক্লাস 11 এবং 12, এবং সেখানে কিন্তু 3টি স্ট্রিমে আমাদেরকে পড়তে হতো। কিছু ছেলে মেয়ে সায়েন্সে পড়তো, কিছু আর্টসে পড়তো, কিছু কমার্সে পড়তো। ওকে, এবার চলুন আমরা দেখে নেব নতুন শিক্ষানীতি অনুযায়ী আমাদেরকে কত বছর পড়াশোনা করতে হবে। না, মোট আমাদেরকে পড়তে হবে 15 বছর পড়তে হবে। তাহলে আগে পড়তে হতো 12 বছর, এখন পড়তে হবে 15 বছর, অর্থাৎ 3 বছর বেশি পড়তে হবে। কিন্তু এখানে 3 বছর বেশি নয়, একটু ঘটনার টুইস্ট আছে। চলুন দেখে নিই। প্রথম আমাদেরকে 5 বছর পড়তে হবে, তারপরে 3 বছর পড়তে হবে, তারপর 3 বছর পড়তে হবে, তারপর 4 বছর, টোটাল 15 বছর। এটা অনেকে বুঝতে পারছে না। এই 10 + 2 মানে এখানে টোটাল আপনাকে স্কুলে কত বছর পড়তে হবে সেটা সময়কাল। আগে ছিল 10 + 2, বর্তমানে কত হচ্ছে 5 + 3 + 3 + 4, 15 বছর। ওকে, পড়াশোনা শুরুর বছর কখন? 3 বছর বয়সে শুরু করতে হবে। তাহলে আগে শুরু করতে হতো 6 বছর বয়সে, এখন কিন্তু শুরু করতে হচ্ছে আপনার 3 বছর বয়সে। ওকে, এবার চলুন এই যে নতুন যে শিক্ষানীতি, এই শিক্ষানীতির ফলে কি হলো, আমাদের আগে যে 10 + 2 সিস্টেম ছিল, অর্থাৎ কোঠারি কমিশনের মাধ্যমে যে নির্বাচিত হয়েছিল 1964-66 সালে, সেটা কিন্তু এই নতুন শিক্ষানীতি কি করলো, রিপ্লেস করে দিল। এবার চলুন আমরা স্টেপ 4 দেখে নেব আগেকার ছাত্রছাত্রীরা কোন বয়সে কোন ক্লাসে পড়াশোনা করত, আর বর্তমানে নতুন শিক্ষানীতি অনুযায়ী কোন বয়সে ছাত্রছাত্রী কোন ক্লাসে পড়াশোনা করবে সেটা দেখে নেব। আগে কি হতো, আমাদের প্রাইমারি সেকশন ছিল। প্রাইমারিতে কি 6 বছর বয়সে 1-এ পড়তে হতো, 7-এ 2-এ পড়তো, 8-এ 3-তে পড়তো, 9 বছর বয়সে ক্লাস 4-এ পড়তো। এরপর তারা যেত সেকেন্ডারি বিভাগে। সেকেন্ডারি ক্লাস 10 বছর বয়সে 5-এ, 11 বছর বয়সে 6-এ, 12 বছর বয়সে 7-এ, 13 বছর বয়সে 8-এ, 14 বছর বয়সে 9-এ, 15 বছর বয়সে 10-এ। এই যখনই 10-এ পড়া হতো তখন এটা আমাদেরকে বোর্ড এক্সাম দিতে হতো, যেটাকে আমরা বলি মাধ্যমিক এক্সাম। বর্তমানে কিন্তু এটা এখনো চালু আছে। এবার চলুন, এবার আমাদেরকে হতো হায়ার সেকেন্ডারি সেকশনে চলে যেতে হতো। না, 16 বছর বয়সে ক্লাস 11-এ পড়তে হতো, 17 বছর বয়সে ক্লাস 12-এ পড়তে হতো। তারপর আবার একটা বোর্ড এক্সাম হতো, যেটার নাম হচ্ছে উচ্চ মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন। এটা ছিল কিন্তু আগেকার প্যাটার্ন। বর্তমানে যে নতুন শিক্ষানীতি অনুযায়ী আমরা কোন বয়সে কোন কোন ছেলে মেয়ে পড়বে সেটা চলুন জেনে নিই। প্রথম আমাদের এই যে 5 বছর স্কুলের সময়কাল কাটাতে হবে, এই সময়কালের নাম দেওয়া হয়েছে ফাউন্ডেশনাল স্টেজ। ওকে, এই প্রথম 5 বছরের মধ্যে আমরা কি বলেছিলাম 3 বছর বয়সে বাচ্চাকে ভর্তি করতে হয়ে যাবে। 3 বছর বয়সে স্টুডেন্ট যেটা পড়বে সেটাকে বলছে প্রি স্কুল 1, কিংবা এটার নাম দিয়েছে নার্সারি, ঠিক আছে, কিংবা বালভাটিকা 1। 4 বছর বয়সে তাকে কোন ক্লাসে পড়তে হবে? প্রি স্কুল 2, বা যেটাকে বলছে এলকেজি, এটার নাম দিয়েছে কি বালভাটিকা 2। আচ্ছা, 5 বছর বয়সে তাকে পড়তে হবে ইউকেজি, এটার নাম দিয়েছে কি বালভাটিকা 3। এই যে তিনটে, অর্থাৎ প্রি স্কুল 1, 2 বা ইউকেজি, কিংবা নার্সারি, এলকেজি, ইউকেজি বা বালভাটিকা 1, 2, 3, এই তিনটাকে বলছে প্লে স্কুল। ওকে, বা প্লে ক্লাসরুম। এরপরে 6 বছর বয়সে সে কোন ক্লাসে পড়বে? ক্লাস 1-এ পড়বে। 7 বছর বয়সে সে কোন ক্লাসে পড়বে? না ক্লাস 2-এ পড়বে। প্রিপেটারি স্টেজ, এখানে 2 নম্বরে যে স্টেজটার নাম বলে দিলাম, এটা 3 বছর পড়তে হবে। 8 বছর বয়সে ক্লাস 3-তে পড়বে, 9 বছর বয়সে ক্লাস 4-এ পড়বে, 10 বছর বয়সে ক্লাস 5-এ পড়বে। 3 নম্বর হচ্ছে মিডিল স্টেজ। এই মিডিল স্টেজে স্কুলে কত বছর পড়তে হবে? এটা 3 বছর পড়তে হবে। 11 বছর বয়সে ক্লাস 6-এ পড়বে, 12 বছর বয়সে ক্লাস 7-এ পড়বে, 13 বছর বয়সে ক্লাস 8-এ পড়বে। তারপর শেষ যে স্টেজটা সেটার নাম হচ্ছে সেকেন্ডারি স্টেজ। এখানে ক বছর পড়তে হবে? 4 বছর পড়তে হবে। 14 বছর বয়সে ক্লাস 9-এ পড়বে, 15 বছর বয়সে ক্লাস 10-এ পড়বে, 16 বছর বয়সে ক্লাস 11-এ পড়বে, 17 বছর বয়সে ক্লাস 12-এ পড়বে। এবার চলুন আমরা দেখে নেব এই প্রত্যেকটা যে স্টেজ, সেই স্টেজের মেন বৈশিষ্ট্যগুলো। 1 নম্বর হচ্ছে ফাউন্ডেশনাল স্টেজের বৈশিষ্ট্য। ফাউন্ডেশনাল স্টেজকে 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছরকে বলছে প্লে স্কুল, তারপরে 2 বছরে ক্লাস 1 এবং 2। এই যে ফাউন্ডেশন স্টেজ, এখানে মেন কয়েকটা বৈশিষ্ট্য আছে। প্রথম 3 বছর কি করবে? প্রথম 3 বছর ছেলেমেয়েরা কিন্তু প্লে বেস লার্নিং করবে। অ্যাকচুয়ালি এটা কেন আনা হয়েছে? তার কারণ হচ্ছে দেখা গেছে আমরা ছোটবেলায় কি করতাম, ছোটবেলায় কিন্তু আমরা স্কুল যেতাম না, স্কুলের প্রতি একটা ভয় ছিল। পাড়াতে আমরা কিন্তু গুলিডাং, চোর পুলিশ, বিভিন্ন রকম খেলাধুলা কিন্তু করতাম, বাড়িতে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতাম, পাড়া প্রতিবেশীতে গিয়ে ক্রিকেট খেলতাম ইত্যাদি বিভিন্ন রকম খেলা করতাম। তাই সেম সিচুয়েশন যাতে হয়, অর্থাৎ ছেলেমেয়েরা বাড়িতে
এবং প্রতিবেশীদের ছেলেমেয়েদের সাথে যে সমস্ত খেলাধুলা করে সেটাই তারা যেন স্কুলে করতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। প্রথম 3 বছর কি করবে, বাড়িতে এবং প্রতিবেশীতে যে সমস্ত কাজকর্ম ছেলেমেয়েরা করতো সেটাই কিন্তু করা হয়েছে এবং স্যার ম্যাডামকে সেইভাবে কিন্তু ট্রেনিং দেওয়া হয়েছে তারা যেন বাচ্চাদেরকে অভিভাবকের মতো আচরণ করে, সেখানে কোনো রকম যেন চাপ না দেয়। ছেলে মেয়েদের যা খুশি ইচ্ছা যেমন খুশি ড্রেস পরে আসতে পারে, কখনো তারা পেন্টিং করবে, কখনো লাভবে, কখনো ঝাঁপাবে, যা খুশি যেটা ঠিক পাড়াতে করতো। ওকে, তারপরে 2 বছর কি করা হবে, ক্লাস 1 এবং 2 এ পড়বে। এই সময় কি করা হবে, ওই হাসির ছলে ঠিক আছে তাদেরকে বিভিন্ন সংখ্যা অক্ষর ইত্যাদি কিন্তু শেখানো হবে। অ্যাকচুয়ালি এই টোটাল যে স্টেজটা আছে ফাউন্ডেশন স্টেজ, এর মেন বৈশিষ্ট্য কি, এক হচ্ছে প্লে বেস লার্নিং অর্থাৎ খেলাধুলা হাসি গানের ছলে কিন্তু পড়ানো, 2 নম্বর হচ্ছে FLN ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি অর্থাৎ প্রাথমিক যে সাক্ষরতা এবং এই সংখ্যা তত্ত্ব সেখানে করা হবে। এবং অবশ্যই বলে রাখি এই সময় কিন্তু কোনো রকম কিন্তু পরীক্ষা নেওয়া হবে না, ঠিক আছে। এবং এটার করার উদ্দেশ্য কি, এক হচ্ছে স্কুলের প্রতি যাতে ছেলেমেয়েদের ভয় কেটে যায় এবং স্কুলকে তারা যেন ভালোবাসতে আরম্ভ করে, ঠিক আছে। এই স্টেজে দেখুন এই খেলাধুলা করতে কখন যে তারা ক্লাস 1 এবং 2 এ উঠে যাবে তারা নিজেরাই কিন্তু বুঝতে পারবে না। স্টেজ আমাদেরকে 3 বছর পড়তে হবে, ঠিক আছে। এখানে কোন কোন ক্লাস পড়তে হবে, ক্লাস 3, 4, 5। এখানে কি করা হবে, এখানে হচ্ছে আমরা প্লে লার্নিং করা হবে অর্থাৎ শিক্ষা মানে খেলাধুলা করা হবে এবং তার সাথে কি করবে, স্টাডি যোগ করা হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু FLN অর্থাৎ এখানে বিভিন্ন সংখ্যা তত্ত্ব শেখানো হবে, ম্যাথ শেখানো হবে ইত্যাদি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ। এখানে যেটা বলা হয়েছে যে অবশ্যই নিজের আঞ্চলিক ভাষায় পড়াতে হবে, অর্থাৎ আমরা যেমন পশ্চিমবঙ্গে বাস করি ভাষা কি হবে বাংলা, ওড়িশা হলে ওড়িয়া, পাঞ্জাব হলে পাঞ্জাবি এবং তার সঙ্গে কেউ ইংরাজি চাইলে একটা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশে কিন্তু পড়তে পারে। অর্থাৎ এখানে কিন্তু কোনো ভাষাকে কম্পালসারি করা হয় নাই, আঞ্চলিক ভাষা হতে পারে কিংবা কেউ যদি ইংরাজি চায় ইংরাজি হতে পারে। এটাই কিন্তু খুব ভালো দিক। তার কারণ হচ্ছে দুটো ভাষাটি দরকার আছে। যেমন দেখুন আমাদের যেগুলো পৃথিবীর উন্নত দেশ চীন, রাশিয়া, তারা কি করে, তারা নিজের আঞ্চলিক ভাষায় কিন্তু সমস্ত কিছু পড়াশোনা করে, তারা উন্নত। তাই সায়েন্সও বলে নিজের মাতৃভাষায় যদি আমরা কোন পড়াশোনা শিখবো তখন কিন্তু আমরা খুব ভালো করে শিখতে পারি অন্যান্য ভাষার থেকে। এবার ইংরেজি ভাষাটা কেন দরকার, তার কারণ হচ্ছে পরবর্তীকালে আমাদের দেশ বিদেশে চাকরি করতে গেলে ইংরেজি কিন্তু একটা কম্পালসারি। যেমন দেখবেন চীনের লোকেদেরকে কিন্তু অত সহজে বিদেশে চাকরি দেয় না, তার কারণ কি, তারা ছোট থেকে চুং চাং চাং করে নিজের ভাষায় পড়াশোনা করে তাই চাকরি পায় না। কিন্তু আমাদের ভারতের কি করে, নিজস্ব কিন্তু মানে ইংরেজি বলে দিতে পারে, যেমন তেমন ইংরেজি বলে। যেমন আই এম পান্না মল্লিক, মাই ইজ এ গুড, আই এম গুড ট্যালেন্টেড স্টুডেন্ট, আই এম ওয়ার্ক ফ্রম মাই MA রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি, এরকম করে ইংরেজি বলে। যার জন্য কিন্তু এখনো বিদেশে চাকরি ক্ষেত্রে ভারতীয়দের কিন্তু চাহিদা আছে। এই একটার দিকে কিন্তু আমরা চীনের থেকে এগিয়ে আছি। এরপর চলুন এখানেও কিন্তু আমাদেরকে এক্সাম কিন্তু দিতে হবে। এরপরে যেটা মিডল স্টেজ, এখানেও কিন্তু আমাদেরকে 3 বছর কাটাতে হবে। এখানে কোন কোন ক্লাস পড়বে, 7, 8, 9। এখানে কিন্তু খুব ভালো একটা জিনিস করা হয়েছে, এখান থেকে কিন্তু কম্পিউটার কোডিং শেখানো হবে, অর্থাৎ সফটওয়্যার কি করে তৈরি করা হয় সমস্ত কৌশল শেখানো হবে। অলরেডি মাইক্রোসফট কোম্পানি কিন্তু এই কোডিং কিভাবে শেখানো হয় এই বয়সে ছেলে মেয়েদের জন্য কিছু কিছু প্রোগ্রাম তৈরি করেছে, যেগুলো বিদেশের বিভিন্ন স্কুলে কার্যকর আছে। আশা করছি পরবর্তীকালে ভারতের স্কুলেও কার্যকর হয়ে যাবে। এছাড়া কি হচ্ছে, এখানে ভোকেশনাল কোর্স করা হবে, অর্থাৎ কোন স্টুডেন্ট যদি মনে করে আমি খাবার তৈরি করা শিখবো, সে খাবার তৈরি করতে পারবে, কেউ যদি কাঠের কাজ শিখবো সে কাঠের কাজ শিখবে। এই সমস্ত কাজ শিখলে কি হবে, ভবিষ্যৎ একদিকে সে কিন্তু কর্মসংস্থানের দিশা পেয়ে যাবে এবং এই ভোকেশনাল কোর্সের সাথে কিন্তু তারা নাম্বারও কিন্তু পাবে। এরপর আমরা কি দেখে নেবো, 10 দিনে কিন্তু একটা বইভিন্ন কর্মসূচি এখানে গ্রহণ করা হয়েছে। 10 দিন ছেলে মেয়ে কিন্তু কোনো বই নিয়ে যাবে না, সেখানে বিভিন্ন রকম কিন্তু প্রবৃত্তিমূলক শিক্ষা শিখবে। এবং এখানে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড দেওয়া হবে, অর্থাৎ একটা ছেলেকে শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে নয়, সে কি অন্যান্য ছাত্রের সাথে কীরকম ব্যবহার করছে, শিক্ষকদের কেমন ব্যবহার করছে, শিক্ষকরা তাকে নাম্বার দিবে, অন্যান্য তার বন্ধুরাও কিন্তু তাকে নাম্বার দিবে, অর্থাৎ সামগ্রিক মূল্যায়ন করা হবে। এছাড়া কি, এখানে আমাদেরকে সাবজেক্ট বেসড কারিকুলাম পড়ানো হবে, অর্থাৎ এখানে সায়েন্স আর্টস সমস্ত সাবজেক্ট কিন্তু সে পড়তে পারবে। আর এটা গুরুত্বপূর্ণ কি, এই মিডল স্টেজে কিন্তু আমাদের যে কোনো একটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু শিখতে হবে, সেটা হয় সংস্কৃত হতে পারে, মৈথালি হতে পারে কিংবা হিন্দি হতে পারে, যে কোনো একটা। এরপরে চলুন আমরা দেখে নেব সেকেন্ডারি স্টেজ। এখানে আমাদেরকে 4 বছর কাটাতে হবে। কোন কোন ক্লাস পড়ানো হবে, 9, 10, 11, 12। এখানে কি করা হয়েছে, আমরা আগেকার প্যাটার্নে যখন পড়তাম বছরে একটা করে পরীক্ষা দিতে হতো, কিন্তু এখানে কিন্তু বছরে 2টো করে, অর্থাৎ সেমিস্টারে হবে। টোটাল
4 বছর 8টা পরীক্ষা দিতে হবে। কেন করা হচ্ছে? তাহলে কি হবে, ছেলেমেয়েরা সবসময় পড়ার সাথে এনগেজ থাকবে, পরীক্ষা পত্রে ভয় থাকবে। আগেকার দিনে কি হতো, যখন আমাদের ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল মনে করুন, তখন আমরা জানুয়ারি থেকে পড়া আরম্ভ করতাম। এখানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আর কি, নো স্ট্রিম, আগে আমাদের কি ছিল 11-12-এ আর্টস, কমার্স, সায়েন্স 3 রকম স্ট্রিম ছিল, কিন্তু এখানে কোনো রকম স্ট্রিম কিন্তু ছিল না। আরেকটা কি, আগে আমাদের আর্টসে পড়লে কিন্তু আমরা সায়েন্সের কোনো সাবজেক্ট নিতে পারতাম না, সায়েন্সে পড়লে কমার্সে কিন্তু কোনো সাবজেক্ট নিতে পারতাম না, অর্থাৎ সাবজেক্ট চুজের ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধতা ছিল। কিন্তু এই এডুকেশন পলিসিতে কিন্তু আমি যে কোনো সাবজেক্ট গ্রহণ করতে পারবো, অর্থাৎ বুফে সিস্টেমের মতো, ঠিক আছে? তাহলে আমি বুফে সিস্টেমে গেলে একদিকে চাল, ডাল, মাংস, মাছ সবই নিলাম, ঠিক সেরকম আমরা যা মনে হবে। আমার মনে হলো ভূগোল ভালো লাগে, ভূগোল নিলাম, এই যে ফিজিক্স ভালো লাগে, ফিজিক্স নিলাম, কর্মশিক্ষা নিলাম, ঠিক আছে? এদিকে দেখা হলো অ্যাকাউন্টেন্সি নিলাম, যেখান থেকে খুশি কিন্তু আমি সাবজেক্ট চয়েস করতে পারবো, অর্থাৎ মাল্টিপল সাবজেক্ট আমি গ্রহণ করতে পারবো। আর কি, এখানে কিন্তু আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং করানো হবে। অর্থাৎ আমরা আগে কি বলতাম যে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিল, কেন করেছিল? মহাত্মা গান্ধী যদি ভারতের ইতিহাসে না আসতো তাহলে কি হতো? আচ্ছা, ভারতে প্রথম বৃষ্টিপাত হয় কোথায়? কেরলে হয়। কেন হয়? মৌসুমী বৃষ্টি যদি মৌসুমী জলবায়ু যদি ভারতে না হয়, যদি ভূমধ্যসাগরের জলবায়ু হতো তাহলে কি হতো? এই ধরনের কিন্তু পড়ানো হবে। এবং এখানে কিন্তু একটা বাধ্যবাধকতা করে যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, বিদেশি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাকে পড়তে হবে। সেটা হয় আপনার ইংরেজি হতে পারে, ফার্সি হতে পারে, বিভিন্ন যে কোনো একটা কিন্তু আপনাকে বিদেশি ভাষা শিখতে হবে। এরপর চলুন, এগুলো টোটাল গেলাম। এখান থেকে আমরা কি বুঝলাম? এখানে আমরা কিন্তু প্রি প্রাইমারি থেকে একেবারেই টোটাল গ্রেড 12 পর্যন্ত কিন্তু টোটালটা কভার করে দেবে। ওকে, এরপর চলুন আমরা দেখে নেব উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের নতুন শিক্ষানীতি কি কি পদক্ষেপ গ্রহণ করেছে। স্টেপ 6-এ দেখে নেব আমরা আগে কি ছিল, আমরা কলেজে যখন পড়তাম বিএ আর্টস থেকে যে যেত তাকে বলতো ব্যাচেলার অফ আর্টস, সায়েন্স কমপ্লিট করলে ব্যাচেলার অফ সায়েন্স, এবং কমার্স হলে ব্যাচেলার অফ কমার্স বলা হতো। কিন্তু এই 3টে স্ট্রিম কিন্তু আর থাকছে না। এর পরিবর্তে সবাইকে কি বলা হবে? গ্রাজুয়েট। আগে আমাদের 3 বছর লাগতো, এখন কিন্তু 4 বছর গ্রাজুয়েট হবে, এবং প্রত্যেক বছরের জন্য আলাদা না একটা ডিগ্রি পাওয়া যাবে। প্রথম 1 বছর কমপ্লিট করলে সেটা হচ্ছে গ্রাজুয়েট অফ সার্টিফিকেট, 2 বছর কমপ্লিট করলে হচ্ছে গ্রাজুয়েট অফ ডিপ্লোমা, 3 বছর করলে গ্রাজুয়েট অফ ডিগ্রি, 4 বছর করলে গ্রাজুয়েট অফ রিসার্চ। এবার আগে কি হতো, দেখলো কোনো কারণে আমি পড়াশোনা ছেড়ে দিলাম 2 বছর পরে, আর্থিক কারণে বা অন্য কারণে, আমাকে আবার ফিরফিটি প্রথম থেকে পড়তে হতো। কিন্তু এখানে ফিরফিটি ব্যাপারটা থাকবে না, অর্থাৎ রি এন্ট্রি থাকবে। অর্থাৎ মনে করুন আপনি 2 বছর পর পড়া ছেড়ে দিলেন কোনো কারণে, আবার আমার 3 বছর পর মনে হলো পড়াশোনা করব, তাহলে কিন্তু আপনাকে এই 2 বছর আপনার যেহেতু ডিগ্রি কমপ্লিট হয়েছে, আপনাকে 3 নম্বর বছর থেকে কিন্তু পড়া শুরু করতে হবে, কিন্তু আগে যেটা ছিল না। আচ্ছা, এবার আপনাদের মনে কোশ্চেন হচ্ছে যে স্যার আমরা তাহলে চাকরি পরীক্ষায় বসতে গেলে কোন ডিগ্রিটা আমাদের লাগবে? সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি না রিসার্চ? সেটাই চলে আসি। আমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় বসতে গেলে বা জব পেতে গেলে আপনাদেরকে মিনিমাম 3 বছর অর্থাৎ 3 বছর পড়তেই হবে, অর্থাৎ গ্রাজুয়েট অফ ডিগ্রিটা করতেই হবে। ওকে, এরপর চলুন আমরা দেখে নেবো কি, আমরা দেখে নেবো আগে আমাদের মাস্টার ডিগ্রি ছিল, যারা আমরা সায়েন্স থেকে পড়তাম বলতো মাস্টার অফ সায়েন্স, আর্টস থেকে পড়লে তো মাস্টার অফ আর্টস, আর কমার্স হলে মাস্টার অফ কমার্স। কিন্তু এখানেও কিন্তু এই পোস্ট গ্রাজুয়েটে কিন্তু এই ভাগ থাকবে না। সেক্ষেত্রে কি হবে, পোস্ট গ্রাজুয়েটকে কিন্তু 1 বছর কিংবা 2 বছর করা হয়েছে। ওকে, কিরকম করে? মনে করুন কেউ 4 বছর পড়াশোনা করলো, তাই 4 বছর পড়াশোনা করলে তাকে কিন্তু 1 বছর মাস্টার করতে হবে, তাহলে সে মাস্টার হয়ে গেল। কেউ দেখলো 3 বছরের পর পড়াশোনা ছেড়ে দিল, তাকে কিন্তু 2 বছর পড়তে হবে, তাহলে সে কিন্তু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিটা কমপ্লিট করবে। এইটে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি আছে, সেগুলো আমরা দেখে নেবো। 1 নম্বর হচ্ছে এমফিল ডিগ্রিটাকে পুরো বন্ধ বা বাতিল করে দেওয়া হয়েছে, এবং পিএইচডিকে 4 বছর করা হয়েছে। আরেকটা যেটা 4 বছরে যারা গ্রাজুয়েট ডিগ্রি করবে গবেষণা সহ, তারা ডাইরেক্ট কিন্তু পিএইচডিতে এন্ট্রি নিতে পারবে, কিংবা 1 বছর বা 2 বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করবে তারাও কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নিতে পারবে। আর কি করা হয়েছে, শিক্ষার্থীরা অনলাইন প্রোগ্রামে অংশ নিতে পারবে। এখানে বলে রাখি, একটা অনলাইন কোর্স প্লাস একটা রেগুলার কোর্স একসাথে 2টো কোর্স করতে পারবে, কিংবা একটা অনলাইন কোর্স একটা ডিস্টেন্স কোর্স সেটাও কিন্তু করতে পারবে, 2টো অনলাইন কোর্স একসাথে করতে পারবে, 2টো ডিস্টেন্স কোর্স একসাথে করতে পারবে, একটা রেগুলার কোর্স বা একটা ডিস্টেন্স কোর্স সেটাও কিন্তু করতে পারবে, একমাত্র 2টো রেগুলার কোর্স কিন্তু করতে পারবে না। এটা কিন্তু নতুন আমাদের শিক্ষানীতিতে বলা হয়েছে। এরপর চলুন আমরা দেখে নেব এই নতুন শিক্ষানীতিতে 5টা পিলার আছে, সেই পিলার সম্পর্কে দেখে নিই স্টেপ 9-এ। 1 নম্বর হচ্ছে অ্যাক্সেস, মানে প্রবেশাধিকার। বিভিন্ন স্থানে সে শিক্ষার্থী যেখানেই থাকুক না কেন, রিমোট ভিলেজ, গ্রাম, শহর, প্রত্যেক শিক্ষার্থী কিন্তু অফলাইন এবং অনলাইন শিক্ষা দেবে, অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু শিক্ষা পৌঁছে দেবে। 2 নম্বর কি,
ইকুইটি অর্থাৎ সমতা, সবার জন্য, সে এসসি হতে পারে, এসটি হতে পারে, জেনারেল হতে পারে, ওবিসি, সবার জন্য সমান শিক্ষা ব্যবস্থা করা হবে। যারা আর্থিকভাবে দুর্বল বা প্রতিবন্ধী তাদের জন্য স্কলারশিপ এবং বিশেষ ব্যবস্থা করা হবে। 3 হচ্ছে কোয়ালিটি, গুণমান, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে কোয়ালিটির সাথে কোনো আপোষ করা যাবে না। আধুনিক প্রযুক্তি নির্ভর স্কিলপূর্ণ উন্নত মানের শিক্ষা কিন্তু সবাই পাবে। 4 নম্বর কি অ্যাফোর্ডেবল, সাশ্রয়ী শিক্ষা, অর্থাৎ সবাই কম খরচে কিন্তু ভালো শিক্ষা পাবে। 5 নম্বর হচ্ছে কি অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ জবাবদিহিতা, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে তাদের কিন্তু রেগুলার কি করতে হবে, মূল্যায়ন করতে হবে, মান যাচাই করতে হবে, সঠিক পরিচালনা করতে হবে, অর্থাৎ তাদের কাজ কিন্তু দক্ষতার সাহায্যে কিন্তু করতে হবে। এই 5টা হচ্ছে পিলার। কিছু গুরুত্বপূর্ণ চলুন টার্মিনোলজি সম্পর্কে জেনে নিই। এক হচ্ছে 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস কার্ড। এখানে কি হবে, শিক্ষার্থীকে শুধুমাত্র নাম্বারদের নাই, তার সামগ্রিক দিক, তার জ্ঞান, দক্ষতা, আচরণ, সৃজনশীলতার মাধ্যমে তাকে মূল্যায়ন করা হবে। এখানে 3 জন নাম্বার দেবে। একটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, অর্থাৎ ছাত্র নিজেকে নাম্বার দিবে নিজের আত্মবিশ্বাস বাড়াবার জন্য। 2 নম্বর হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট, অন্য ছাত্র অন্যজনকে নাম্বার দিবে। আর 3 নম্বর হচ্ছে টিচার অ্যাসেসমেন্ট, টিচার স্যার বা ম্যাডাম কিন্তু নাম্বার দিবে। দেখুন, যখন অন্য ছাত্রকে নাম্বার দেবে তখন কি হবে, একটা ছাত্র সমস্ত ছাত্রের সাথে কিন্তু সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, স্যার ম্যাডামের সাথে ভালো ব্যবহার করবে এবং নিজেকে নাম্বার দিলে তার সেলফ কনফিডেন্স কিন্তু বাড়বে। 2 নম্বর হচ্ছে FLN, ফুল ফর্ম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। এটার অর্থ কি, 3য় শ্রেণীর মধ্যে সব শিশুকে 2030 সালের মধ্যে কিন্তু পড়া লেখা এবং মৌলিক গণিত শেখানো একেবারে বাধ্যতামূলক করা হয়েছে। 3 নম্বর কি ECCE, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এটা কি বলা হচ্ছে, অঙ্গনারী এবং প্রি স্কুলের মাধ্যমে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা এবং যত্ন নিতে হবে। 4 নম্বর কি ABC, অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, অর্থাৎ শিক্ষার্থীদের অর্জিত যে ক্রেডিট সেটা জমা থাকবে এবং কোনো শিক্ষার্থী মাঝপথে পড়া ছেড়ে দেওয়ার পর আবার 2-4 বছর পর যদি আবার সে পড়তে আসে সে কিন্তু যোগদান করতে পারবে এবং যতটুকু পড়াশোনা করেছিল তারপর থেকে তাকে শুরু করতে হবে। এরপর কি দেখে নেব, 10 ডেজ ব্যাগলেস বা বুকলেস পিরিয়ড, বছরে 10 দিন কিন্তু ছেলে মেয়েদের বই কোনো আনবে না, সেখানে কি হবে, তাই কারিগরি দক্ষতা শিক্ষা কিন্তু দেওয়া হবে। তারপর কি মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, অর্থাৎ কি একই সঙ্গে একটা ছাত্র একাধিক বিষয় কিন্তু পড়াশোনা করতে পারবে, যেটা আগে ছিল না। 7 নম্বর কি GER, গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ এখানে কি মানে ছাত্রদের কিন্তু বেশি পরিমাণে আনতে হবে। যেমন কি স্কুল এডুকেশনের ক্ষেত্রে 100% GER এর টার্গেট নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে, আর হায়ার এডুকেশনের ক্ষেত্রে কি করা হয়েছে, 50% GER এর টার্গেট নেওয়া হয়েছে কত সালের মধ্যে, 2035 সালের মধ্যে। এবার চলুন হলিস্টিক অ্যাপ্রোচ। হলিস্টিক অ্যাপ্রোচ মানে কি, কোনো প্রত্যেকটা শিশুর সামগ্রিক বিকাশ সাধন করতে হবে। ওকে, চলুন এরপর আমরা কি দেখে নেব, এই কিছু গুরুত্বপূর্ণ সংস্থা কিন্তু তৈরি করা হয়েছে নতুনভাবে, ঠিক আছে, বা রিপ্লেস করা হয়েছে, সেই সংস্থা সম্পর্কে জেনে নিই এবং তাদের কাজ সম্পর্কে জেনে নিই। 1 নম্বর হচ্ছে HECI, অর্থাৎ এর নাম হচ্ছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। উচ্চ শিক্ষা ব্যবস্থা একক নিয়ন্ত্রণে আসার জন্য একটা মাত্রই সংস্থা করা হয়েছে। UGC বা AICTE ইত্যাদি পরিবর্তে একটা সমন্বিত সংস্থা করা হয়েছে। এই HECI এর আন্ডারে 4টে শাখা আছে। একটা হচ্ছে কি, এক হচ্ছে NHERC, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। এর কাজ কি, এর কাজ হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ও মান বজায় রাখা। 2 নম্বর সংস্থার নাম কি NAC, NAC-এর ফুল ফর্ম কি, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল। এর কাজ কি, এর কাজ হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলির মান মূল্যায়ন এবং মান উন্নয়ন এবং স্বীকৃতি প্রদান করা। 3 নাম্বার HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল। এর কাজ কি, এর কাজ হচ্ছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অর্থ অনুদান অর্থাৎ ফান্ডিং প্রদান করা। 4 নম্বর হচ্ছে GEC, জেনারেল এডুকেশন কাউন্সিল। এর কাজ কি, এর কাজ হচ্ছে উচ্চশিক্ষার পাঠ্যক্রমের মান ও শিক্ষার কাঠামো নির্ধারণ করা। এরপর আরেকটা সংস্থা আছে NRF, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এর কাজ কি, এর কাজ হচ্ছে গবেষণা উন্নয়ন করা এবং গবেষণার জন্য অর্থ ও সহায়তা প্রদান করা। তারপর কি পরীক্ষা, PARK, এর ফুল ফর্ম কি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। এর কাজ কি, এর কাজ হচ্ছে স্কুল শিক্ষার উন্নত পদ্ধতি উন্নত করা এবং পরীক্ষার মান নির্ধারণ করা। আর এটা কি হচ্ছে NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এর কাজ কি, এর কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাধারণ প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করা। এবার চলুন আমরা দেখে নেব NAP 2020 উদ্দেশ্য কি। এক হচ্ছে ইউনিভার্সাল এডুকেশন, সবার জন্য
2 নম্বর হচ্ছে FLN, আমি আগে ব্যাখ্যা করেছি। 3 নম্বর হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, শিক্ষার্থীর সামগ্রিক উন্নয়ন। 4 নম্বর হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি লার্নিং। 5 নম্বর হচ্ছে স্কিল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। 6 নম্বর হচ্ছে ডিজিটাল এডুকেশন। 7 নম্বর হচ্ছে ইকুইটি অ্যান্ড ইনক্লুশন। 8 নম্বর হচ্ছে GER 50%। এবং এই যে টোটাল নেপ 2020, এখানে ভারতের জিডিপি 6% কিন্তু এডুকেশনের উপর কিন্তু ইনভেস্ট করবে, 6% অফ জিডিপি অন এডুকেশন। এবার চলুন স্টেপ 13তে আমরা 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা দেখে নিই। না, এই শিক্ষানীতিতে বলা হয়েছে যে কোনো শিক্ষার্থীকে 3টে কমপক্ষে ভাষা শিখতে হবে। এই 3টে ভাষার মধ্যে কমপক্ষে 2টো ভাষা ভারতীয় হবে। ধরে নিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ দিলাম, পশ্চিমবঙ্গে কেউ 1 নম্বর বাংলা থাকবে মাতৃভাষা, 2 নম্বর ইংরেজি পড়তে হবে, 3 নম্বর হিন্দি বা অন্য যে কোনো ভারতীয় ভাষা কিন্তু তাকে জানতে হবে, শিখতে হবে। এবার চলুন এখানে কিসে গুরুত্ব দেওয়া হচ্ছে, এটা ক্লাস 5 পর্যন্ত, দরকার পড়লে ক্লাস 8 পর্যন্ত মাতৃভাষা বা আঞ্চলিক ভাষার মাধ্যমে ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করতে হবে। এছাড়া কি বলা হয়েছে, মিডিল স্টেজে, ঠিক আছে, যে 5টে স্টেজ আছে, মিডিল স্টেজে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে জানতে হবে বা শিখতে হবে, এবং সেকেন্ডারি স্টেজে কিন্তু যে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তাকে কিন্তু শিখতে হবে। এরপরে স্টেপ 14তে আমরা দেখে নেব যে বর্তমানে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন তাদের ক্ষেত্রে নেপ 2020 কি নির্দেশ দিয়েছে। না, প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কমপক্ষে বছরে 50 ঘন্টা সিপিডি করতেই হবে, অর্থাৎ কন্টিনিউয়েশন প্রফেশনাল ডেভেলপমেন্ট করতে হবে। অ্যাকচুয়ালি সিপিডি কি, সিপিডি হচ্ছে অনলাইন এবং অফলাইন ট্রেনিং বা ওয়ার্কশপ, যেটা করাবে কে, এনসিইআরটি, ডায়েট, এসইআরটি প্রভৃতি সংস্থা। ওকে, আচ্ছা, যে তারপর আমরা স্টেপ 15 কি দেখে নেব, যে যারা নতুন শিক্ষক শিক্ষিকায় আসতে চলেছেন তাদের জন্য কি কি নির্দেশ দিয়েছে। 1 হচ্ছে 4 বছরের ইন্টিগ্রেটেড বেড কোর্স থাকতে হবে, 2 নম্বর টেট পাস করতে হবে, 3 নম্বর হচ্ছে স্থানীয় ভাষায় বা মাতৃভাষায় পড়ানোর সক্ষমতা থাকতে হবে, এবং প্রথম কয়েক বছর অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার আন্ডারে আমাদেরকে কাজ শিখতে হবে, 50 ঘন্টা সিপিডি করতে হবে বছরে। শিক্ষক শিক্ষিকাকে অশিক্ষা কাজ থেকে দূরে রাখতে বলা হয়েছে, এবং কোনো শিক্ষক শিক্ষিকা যদি দূরবর্তী এলাকায় বা গ্রামীণ এলাকায় চাকরি করে সেক্ষেত্রে তাকে কিন্তু আবাসনের ব্যবস্থা করতে বলা হয়েছে। ওকে, তারপরে কি স্টেপ 16তে আমরা কি দেখে নেব, স্টেপ 16তে দেখে নেব যে এই শিক্ষানীতির ফলে কিন্তু বিদেশের টপ 100টা ইউনিভার্সিটিকে কিন্তু ভারতে ক্যাম্পাস খোলার পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এতে করে সরকার বলছে আমাদের টোটাল উচ্চ শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, ঠিক আছে, আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থার সাথে কম্পিটিশন করে আরো উন্নত করবে, এবং বিদেশে যাওয়ার যে খরচা, পড়াশোনা করার বা গবেষণা করার যে খরচা, সেই খরচা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের বেশি যাবে। ওকে, এবার চলুন স্টেপ 17 দেখে নেব। এই যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা কিন্তু মেডিকেল এবং লয়ের যে কোর্স সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, দুটো ক্ষেত্রে প্রযোজ্য হবে না, একটা হচ্ছে মেডিকেল কোর্সের ক্ষেত্রে এবং ল কোর্সের ক্ষেত্রে। এবার চলুন আমরা দেখে নেব স্টেপ 18 নেপ 2020 কি কি আমরা সুবিধা পেলাম বা কি কি এটা অ্যাডভান্টেজ আছে। 1 নম্বর হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট, 2 নম্বর 5+3+3+4 কাঠামো, 3 নম্বর মাতৃভাষায় শিক্ষা, 4 নম্বর FLN এর উপর জোর, 5 নম্বর বহু বিষয়ভিত্তিক শিক্ষা, 6 নম্বর দক্ষতা ও কর্মমুখী শিক্ষা, 7 নম্বর মাল্টি এন্ট্রি এক্সিট সিস্টেম, 8 নম্বর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট সিস্টেম, 9 নম্বর প্রযুক্তির ব্যবহার, 10 নম্বর এমফিল বাতিল ও গবেষণায় জ্বর। এই সমস্ত কিছু কিন্তু আমি অলরেডি ভিডিওতে আলোচনা করে ফেলেছি। এরপর দেখে নেব স্টেপ 19 এই নেপ 2020 সমালোচনা কি করা হয়েছে। 1 নম্বর হচ্ছে অনেকে বলছে কেন্দ্র সরকার চাইছে তাদের সমস্ত শিক্ষা ব্যবস্থা কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ আনতে, অর্থাৎ কেন্দ্র সরকার নিয়ন্ত্রণ বাড়বে এবং রাজ্য সরকার নিয়ন্ত্রণ কমবে। 2 নম্বর কি, 2 নম্বর যে 3 সিস্টেম, যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা যেটা আছে, এর মাধ্যমে অনেকে বলতে যে কেন্দ্র সরকার জোর করে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। 3 নম্বর কি, বেসরকারীকরণের আশঙ্কা করা হচ্ছে, বেসরকারীকরণ। তার কারণ দেখুন, সত্যি কথা বলতে যদি আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে 100টা টপ ইউনিভার্সিটিকে বিশ্বের এন্ট্রি দিতে হয়, ভারতে ক্যাম্পাস খোলা হয়, তাহলে কিন্তু সেই ইউনিভার্সিটির সাথে কি আমাদের ভারতের ইউনিভার্সিটি এই করতে পারবে, কম্পিট করতে পারবে? মনে হয় না কম্পিট করতে পারবে। আস্তে আস্তে কি হবে, ভারতের শিক্ষা ব্যবস্থা কিন্তু বেসরকারীকরণের হাতে চলে যেতে পারে, এটা কিন্তু আশঙ্কা করছে বিরোধীরা। 4 নম্বর কি, বাস্তবায়ন সমস্যা। দেখো শুনতে খুব ভালো লাগছে, খুবই সুন্দর, কিন্তু এই এত সুন্দর একটা প্রজেক্টকে রূপায়ণ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে টাকা লাগবে, সময় লাগবে, যেটা কিন্তু খুবই সমস্যা। তার কারণ কি বলুন তো, গোটা ভারতের দিকে যদি তাকানো যায় তাহলে কিন্তু ভারতে গ্রামীণ এলাকা, শহর এলাকা এবং
যেটাকে মফস্বল এলাকা, এই 3টে এলাকার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি ফারাক আছে। এছাড়া কিন্তু আমাদের গ্রামীণ ছাত্রছাত্রী শহরের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু প্রচুর ডিফারেন্স আছে। প্রথমে কি করতে হবে, প্রথম হচ্ছে সমস্ত ইকুয়াল ডেভেলপমেন্ট করার পর যদি এটা প্রয়োগ করা যায় তাহলে খুব ভালো হতো। কিন্তু যেহেতু ডেভেলপমেন্টের প্রচুর ফারাক আছে, তাই এই শিক্ষানীতিকে সঠিকভাবে কিন্তু বাস্তবায়ন করা একটু চাপই হবে বলে মনে হয়, এর বিরোধীদের বক্তব্য। তারপর কি দেখে নেব, অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে কি হবে। দেখুন, অনলাইন শিক্ষা ব্যবস্থার ফলে যে সমস্ত ছেলে দরিদ্র ছেলে বা গ্রামীণ ছেলে তারা কিন্তু অনেকটা পিছিয়ে পড়বে, তার কারণ দিন দিন খরচা বাড়বে, নেটওয়ার্কের অনেক তো প্রবলেম আছে। আমরা সবাই জানি গ্রাম অঞ্চলে কিন্তু এখনো ঠিকমতো সব জায়গায় নেটওয়ার্ক কিন্তু পৌঁছায়নি। তাই অনলাইন শিক্ষা ব্যবস্থা হলে কিন্তু নেটওয়ার্কের সমস্যা বা খরচার সমস্যার জন্য কিন্তু গ্রামীণ ছেলে এবং দরিদ্র ছেলেদের কিন্তু একটা সমস্যা হতে পারে। আর কি, এমফিল তুলে দেওয়ার ফলে কি মনে হয়েছে, এমফিল তুলে দেওয়ার ফলে অনেকে ধারণা করেছে যে গবেষণার যে একটা মধ্যবর্তী স্টেপ আছে সেই স্টেপটাকে কিন্তু আউট করে দেওয়া হলো, এরপর একটা ক্ষতি হতে পারে। এক কথায় আমরা যে সারাংশ করি, এই যে নতুন শিক্ষানীতি এর কিন্তু বেশ কিছু ভালো দিক আছে, খুব খারাপ দিকও, কিছু খারাপ দিকও আছে। এরপরে টোটালটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে কিন্তু আগে দরকার ভারতের মধ্যে যে গ্রামীণ এলাকা এবং শহর এলাকার মধ্যে যে উন্নয়নের পার্থক্য, গ্রামীণ ছাত্রছাত্রী শহরের ছাত্রছাত্রীদের ডেভেলপমেন্টের পার্থক্য, গ্রামীণ শিক্ষা ব্যবস্থা এবং শহরে যে শিক্ষা ব্যবস্থার যে পার্থক্য, সেই পার্থক্যটাকে আগে দূর করতে হবে। অর্থাৎ সমস্ত জায়গায় সমানভাবে আগে ডেভেলপমেন্ট করতে হবে, তারপরে যদি শিক্ষানীতিটা প্রয়োগ করে তাহলে কিন্তু খুবই ভালো ফল হবে। কারণ আমরা এখনো জানেন গ্রামে ছেলেমেয়েরা ঠিকঠাকভাবে বই পায় না, অনেকে নেটওয়ার্কের সমস্যা হয়, অনেকে ঠিকমতো যোগাযোগ ব্যবস্থার অসুবিধা আছে, অনেক রকম কিন্তু অসুবিধা আছে। অন্যদিকে শহরের ছেলেমেয়েরা কিন্তু সমস্ত সুবিধা কিন্তু পায়। তাই এই শিক্ষানীতি খুবই ভালো, কিন্তু তার আগে দরকার গ্রামীণ শহর, গ্রামীণ ছাত্র শহরের ছাত্র, গ্রামীণ সুযোগ সুবিধা এবং শহরের সুযোগ সুবিধা সমস্ত কিছু ইকুয়াল ডেভেলপমেন্ট, তারপরে এই শিক্ষানীতি প্রয়োগ করলে আরো 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 ভালো হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা সমস্ত পরীক্ষার কিন্তু যে সমস্ত প্রশ্ন আসবে সেগুলো উত্তর দিতে পারবেন। থ্যাংক ইউ।